সাদ্দাম আর আমার অবস্থা বা আমাদের অবস্থা একই রকম। আমি শামীম, আমাদের সাভার ছাত্রলীগের একটা ছেলে, বাবা মারা গেছে, দেখতে পাইনি। ছেলেটা অনেক শক্ত, তারপরও আমি চোখে পানি দেখেছি। আমি জানি না আমাদের জয়দেবদার বাবা মা, আমরা আমি মানে প্রত্যেকেই, যেমন আমার মা ধরেন ক্যান্সার 4 স্টেজে, আজকে রেজাল্ট পেয়েছি, খুব একটা ভালো না। মার সাথে কি সম্পর্ক আমার? না 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 নিয়ম ভাই, আমরা মনে প্রাণে সবাই প্রার্থনা করি এরকম কিছু না, প্লিজ। সেটাকে বলি, সেটা হলো এরকম যে আমরা তো এই বাতেনকে কোনোদিন ভুলে যাবো না আসলে। এই দেশে এই আমাদেরকে যারা বাধ্য করছে, আমাদের মা, আমাদের আমাদের শেষ স্মৃতি। আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি বাংলাদেশে। আমি একটা রাজনৈতিক দলকে সমর্থন করেছি, বঙ্গবন্ধুকে সমর্থন করেছি। আমি তো কোনো কাউকে কোনোদিন ক্ষতি করিনি, মারিনি, কাটিনি। হ্যাঁ, অনলাইনে বলেছি, কথা বলেছি। আজকে এই ভয়ঙ্কর মুহূর্তের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। একদিন তো আমরা দেশে ফিরবো না। এই গোলাম মোহাম্মদ বাতেন, সে যদি নাও থাকে, তার এক্সটেন্ডেড ফ্যামিলি, তার আত্মীয়, তার স্বজন, আশিক হাসান, জাহাঙ্গীর নাও থাকতে পারে, গোষ্ঠী, 14 গোষ্ঠী, তার পুরো ফ্যামিলি, এই পুরো বাংলাদেশে এদের কেউ না কেউ বেঁচে থাকবে। আল্লাহর কসম করে বলছি আমি, আল্লাহর কসম করে বলছি আমি, ইচ অ্যান্ড এভরি ইভেন্ট জবাব দেবে। ইচ অ্যান্ড এভরি ইভেন্ট জবাব দেবে। নো মিস অন এনিওয়ান। আজকে আমাদেরকে যা করা হয়েছে, নেত্রী যদি আমাকে বলে যে তোমাকে সারা জীবনের জন্য আওয়ামী লীগ থেকে ব্যান করলাম, শুনবো না, শুনবো না। বলবো যে আপনি আমাকে মেরে ফেলেন, আপনি আমাকে আজীবনের জন্য মেরে ফেলেন, কিন্তু প্রতিশোধ, প্রতিশোধ, এইটা আজকে আমার পণ। আল্লাহর কসম করে বলছি, এইটা আজকে আমার শপথ। এই যে ছাত্রলীগের কর্মী হলেই তাকে ভাত খাইয়ে বসিয়ে, মানে বিশ্রাম নিয়ে পিটিয়ে, আবার ভাত খাইয়ে আবার পিটিয়ে ধীরে ধীরে মেরে ফেলা, কিংবা বাচ্চার ওষুধ কিনতে তাকে সেখানে কুপিয়ে মেরে ফেলা, এবং সেটা আবার বর্তমানে ওই যে আম্বার না কি যেন নাম, পাকিস্তানপন্থী হায়নাটা চট্টগ্রামের, ও যেটা হচ্ছে অস্ত্র হাতে নিয়ে সালাউদ্দিন আম্মার, সালাউদ্দিন আম্বার, সে অস্ত্র নিয়ে সে আবার মহড়াও দিয়েছে যে সে খুন করেছে। তো তারপরে আমরা দেখলাম এই যে সাদ্দামের ঘটনাটা। বাংলাদেশে সাদ্দামের ঘটনা বলি কিংবা আমরা যে কোনো ঘটনাগুলাই বলি, সেই সুরজালি থেকে শুরু করে আজকে পর্যন্ত সুশীলদের মুখে আমি অন্তত পক্ষে, যাদের সারা জীবন যারা হচ্ছে মানবতার ঝান্ডা নিয়ে বেঁচে বেড়ায়, মানবাধিকার যার ব্যবসা, যার অন্যতম কাজ হচ্ছে নাকি দেশপ্রেম, তাদের কারো মুখে আমি একটা বিবৃতি পাইনি, একটা শব্দ পাইনি বাংলাদেশের সকল মানবাধিকার রক্ষা দায়কে একমাত্র আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, আর কারো কোনো দায় নাই। নাকি বাংলাদেশের মানবাধিকারের সংজ্ঞাই এটা নিজুম ভাই, যে আপনি আওয়ামী লীগের বিরোধিতা করবেন, এটা হচ্ছে গিয়ে একমাত্র মানবাধিকারের মাপকাঠি। সুশীলদের মানবাধিকারের মাপকাঠিটা কি? বাংলাদেশ তার ইতিহাসে বর্বরতা, নির্মমতার অনেক ধরনের ফেস দেখেছে। আমরা আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে, মুক্তিযুদ্ধ থেকে আমরা অসংখ্য রকমের মুক্তিযুদ্ধের বর্বরতার ফেস দেখেছি। এই মুহূর্তে এসে, এই সময় এসে 2026-এ এই জিনিসটা আমাদেরকে এমন ভাবে আঘাত করলো। আমি আপনাকে যে ধরেন আইসিসিপিআর, ইন্টারন্যাশনাল সিভিলস অ্যান্ড আপনার সিভিল রাইট নিয়ে যেই একেবারে সর্বসম্মত যেই কোভেনেন্ট গুলো আছে, সেটা নিয়ে আপনার সাথে আমি কথা বলতে পারি, যেটা সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র রাটিফাই করেছে। আমি আপনাকে আইসিসির আপনার আইসিসিপিআর তো বলতেই পারি। আমি আপনাকে বলতে পারি যে পৃথিবীর বিভিন্ন দেশের এই কারাবন্দীদের অধিকার রক্ষা করবার নানান ধরনের আইন আপনাকে আনতে পারি। এমনকি বাংলাদেশে 2016 সালের 1 জুন একটা প্যারোলের মুক্তির জন্য, প্যারোলের ব্যাপারে একটা নীতিমালা প্রণয়ন করা হয়। সেই নীতিমালাও আমি আপনাকে বলতে পারি, সেই নীতিমালার ভেতরে যা যা আছে সেটাও বলতে পারি। তো মুশকিলের ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে এখন অনেকটা জরুরি অবস্থার মতো অলিখিতভাবে এটি একটি জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম এবং সহযোগী সমস্ত সংগঠন যারা আছে, তাদের প্রতি একটা অলিখিত আপনার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আপনি জেনে থাকবেন, জরুরি অবস্থা যখন চলে তখন মানবাধিকার যা আছে বাংলাদেশে, সেইটা বলবৎ করার জন্য আপনি আসলে আদালতে যেতে পারেন না। কেমন জরুরি অবস্থা যখন ঘোষণা করা হয়, সেখানে খুবই সার্টেন কিছু অধিকার আপনাকে রক্ষা করা ছাড়া আর কোনো কিছুই রক্ষা করা হয় না। বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তেমন। আমি এই সাদ্দামের পুরো প্রক্রিয়াটার 2 ভাগে যদি আমি ভাগ করি, সেটা হচ্ছে যে তার পরিবারের যে চেষ্টা, এন্ডেভার, তারা যেভাবে চেষ্টা করেছে, সেই চেষ্টাটার পুরোটা একটা ট্রেইল আমি দেখতে পেলাম। এবং সাদ্দাম হোসেনের যে ভাই, তার সাক্ষাৎকারটা কিছুক্ষণ আগে দেখলাম। আমাদের মনে হয় আমাদের সাংবাদিক পান্না ভাই একটা সাক্ষাৎকার নিয়েছে, আমি সেটা মনোযোগ দিয়ে দেখলাম। আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে তাদেরকে নানান ধরনের আপনার সাচিবিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ
আপনার জটিলতাতে ফেলা হয়েছে। প্রথমত বলা হয়েছে আপনার বাগেরহাটের যে জেলা প্রশাসক রয়েছেন, যিনি আবার ওইখানকার ম্যাজিস্ট্রেটও বটে নিয়ম অনুযায়ী, তাকে বলা হয়েছে তিনি তার যে রেসপন্সিবিলিটি সেটাকে তিনি অ্যাসাইন করে দিয়েছেন এইটা বলে যে সাদ্দাম তো যশোর কারাগারে বন্দী আছে। তো যশোর কারাগারে যাওয়ার পরে যশোর কারাগারের যে আশিক হাসান নামে যে লোকটি আছে জেলা প্রশাসক এবং একই সাথে সে ম্যাজিস্ট্রেটও বটে, সে বলছে তারা কোনো আবেদন পায়নি। আসলে আবেদনটা তাদেরকে ঠিকই করা হয়েছিল, তারা আসলে যে শুক্রবার শনিবারের কথা বলে তারা এই কাজটি করেছে। দেখেন আমি মানে আমার কাছে যে জায়গাটা সেটা হচ্ছে যে এই যে একটা কর্মীর, একজন মানুষের, আমি আসলে তাকে ছাত্রলীগের কর্মী হিসেবে বিবেচনাটা একটু পরেই করি, তিনি তো একজন মানুষও বটে আসলে, তাই না? এই বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশের একজন নাগরিক যখন রাষ্ট্রের হেফাজতে থাকে তার জন্য সুনির্দিষ্ট নিয়ম কানুন আছে যে তার আত্মীয় যদি মারা যায়, স্ত্রী সন্তান যদি মারা যায়, তাহলে রাষ্ট্র তার সাথে কেমন আচরণ করবে। তার তো বিচার হচ্ছে, তাকে আপনি বিচার করার জন্য নিয়েছেন, তার বিচার করবেন, তার তদন্ত করবেন। তার নামে যখন আপনি মামলা দিলেন তিনি তখন ছিলেন ভারতে, আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে এই জিনিসটাও সামনে এসেছে। যদিও আমি তার বিরুদ্ধে মামলাগুলো আমি নিজের হাতে, সাধারণত আমি এই ধরনের ক্ষেত্রে তার নামে মামলা মোকদ্দমা কি হয়েছে না হয়েছে আমি নিজে পর্যবেক্ষণ করি, বাট এটার আমার সুযোগ হয়নি। তো আমি আমার নিজের মাই এসেছেন চেন্নাইতে, তার ক্যান্সারের চিকিৎসা চলছে, আপনি জানেন, ফলো আপ এসছে, আমি এটা নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু মুশকিলের জায়গাটা যেটা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রে যে প্যারোলের নিয়মটা আছে সেটাও পালন করা হয়নি। এখানে নানান ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতার কথা দেখানো হচ্ছে যে আমাদেরকে আবেদন করা হয়নি, আমাদেরকে এইটা করা হয়নি। তারেক রহমান, যার বিরুদ্ধে 10 ট্রাক অস্ত্র মামলা, একটা পুরো দলকে নিঃশেষ করে দেওয়ার জন্য গ্রেনেড হামলার মামলা তার বিরুদ্ধে আছে। আমরা দেখলাম রাষ্ট্র তড়িৎ গতিতে, সেগুলো কোনো সাচিবিক টাচিবিক কোনো ব্যাপারই না, মানে বিদ্যুৎ গতিতে সেগুলো সমস্ত কিছু তার পার হয়ে গেল। আমরা দেখলাম যে উইদিন ফিউ আওয়ার্স এর ভেতরে তার আপনার এনআইডি কার্ড হয়ে গেল, তার সমস্ত কিছু হয়ে গেল। এখন আপনি একটা রাষ্ট্রে যখন আপনি একই দিকে এরকম একটা চিত্র দেখবেন, ওগুলো তো সাচিবিক কর্ম, অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মের যদি আপনি দোহাই দেন, ওগুলো তো অ্যাডমিনিস্ট্রেটিভ কর্ম। আপনি যখন দেখতে পান যে সুরভি নামে একটা মেয়ে আছে যে বলছে তার জুতার দাম অনেক, তাই সে ছাত্রলীগের ছেলে পেলেদেরকে তার ওই দামি জুতা দিয়ে পেটাবে না, সে এসেছে 32 ভাঙতে। যখন আপনি এগুলো দেখবেন, যখন আপনি দেখতে পাচ্ছেন যে এই মেয়েটা প্রতিদিন স্কুলের ড্রেস পরে এসে একে মারছে, তাকে ধরছে, টাকা লুটপাট করছে, টাকা ডিস্টর্ট করছে, কাউকে মামলা থেকে অব্যাহতি দিবে বলে টাকা নিচ্ছে, তার আপনার জামিন হয়ে যায় উইদিন 24/7 এর ভেতরে। যখন আপনি দেখতে পারেন যে মেহেদী হাসান নামে একটা ছেলে যে প্রকাশ্যে বলল যে হবিগঞ্জের এসআই সন্তোষকে সে এবং তার দল খুন করেছে, তারা যখন জামিন হয়ে যায় উইদিন 24 আওয়ার্স এর মধ্যে, তখন আপনি বুঝতে পারবেন যে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের দোহাই দেওয়া, এই যে এগুলা বলা, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার জাস্ট বলার জন্য বলা। আমি আসলে না, আপনি আমাকে বলতে পারেন যে আইন নিয়ে বলেন, ভাই আইন আমি এইটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনাকে আইন শোনাতে পারবো। আমি আপনাকে বলতে পারবো যে কবে কোথায় কার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে, বিএনপির কোন নেতাকে, কোন মানুষকে। আমি বলতে পারবো জামাতের কোন নেতাকে প্যারোলে মুক্তি দেওয়া যাবে, এই করা যাবে। আমি আপনাকে একটা স্মৃতির রোমন্থন করি, তাহলে আপনি বুঝবেন। গোলাম আজম, মানে রাজাকার সম্রাট গোলাম আজম কোন ইয়ারে মারা গেল আপনার মনে আছে? আমি আসলে তারিখটা মনে নাই তার। আমি সেটার একটা গল্প আপনাকে বলি। আমি আব্দুল গাফার চৌধুরী লন্ডনে থাকেন, আমি তার জোয়ারের বাসায় গেছি। যাওয়ার পরে আমাকে উনি খুবই গম্ভীর মুখে একটা কথা বললেন যে গোলাম আজমকে এইভাবে, মানে গোলাম আজমের জানাজাটা এইভাবে দেওয়া বা এইভাবে রাষ্ট্রীয়ভাবে এটাকে অ্যাকোমোডেট করাটা, এটা ঠিক হয়নি, এগুলো এক ধরনের ব্যাড প্রেসিডেন্ট হবে। তা আমি বললাম যে আমি ওনাকে কাকা ডাকতাম। আমি বললাম যে কাকা কেন মনে হয় মারা গেছে দেখে, আর তাছাড়া আমি জিনিসটাকে এইভাবে বলেছি কারণ উনি ওই সময়টাতে ধরেন সরকারের প্রতি একটু রুষ্ট ছিলেন। তো গোলাম মারা যাওয়ার পরে, গোলাম আজমের মতো রাজাকারের বাচ্চা মারা যাওয়ার পরে আমার তো কোনো দয়া হওয়ার কথা না, কিন্তু আমি আসলে তখন গভর্নমেন্টকে একটু ডিফেন্ড করেছিলাম কাকার কাছে। কাকে বললাম কাকার নেত্রী তো মানুষটা এমন যে মারা গেছে, যেহেতু উনি আসলে জিনিসটাকে এইভাবে দেখেছে, ঠিক আছে। তখন উনি আমাকে একটা কথা বলেছে যে ওরা তোমাদেরকে কোনোদিন ক্ষমা করবে না, ওরা তোমাদেরকে, তোমরা এরকম বিপদে পড়ো, দেখবে তোমাদের সাথে ট্রিটমেন্টটা কেমন হয়। আজকে না আমার সারাদিন এই কথাটা মনে পড়েছে। আমার মনে আছে যে সাইদির যখন ছেলে মারা গেল, রফিক, ওই মারা যাওয়ার পরে সাইদির ছেলে, আমার রফিকের কথা আমার মনে আছে, এখানে রফিক প্রচুর টকশোতে আসতো, আমি ওই সময়টাতে বিচার চলাকালীন সময় তার বক্তব্যগুলো শুনতাম। সে মারা যাওয়ার পরে সাইদিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। সাইদির মা যখন মারা গেল তখনও সাইদিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। অতীতে আমি এরকম অনেক কারাবন্দীদেরকে দেখেছি প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। সুতরাং আমি না আপনার সাথে ওইসব প্রেসিডেন্টে যাব না। আমি কার কাছে এই শোকের গল্প বলবো, আমি কার কাছে এই কষ্টের গল্প বলবো? ইউনুস, এই দখলদার বাহিনী ইউনুস, এবং আমার মুখ ভরে যে কথাগুলো বলতে ইচ্ছা হচ্ছে সেগুলো আমি বলবো না। এই কারণে বলবো না যে আমি এদের জন্য আমার নিজের ব্যক্তিত্ব, আমার কণ্ঠকে আমি নোংরাময়, দুর্গন্ধময় করতে চাই না। আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে এই আলোচনাটা থেকে, এই আইনি আলোচনাটা আপনি যদি জানতে চান, আমি আপনাকে জাস্ট সংক্ষেপে বলি যে আমাদের কারা আইন যেটা আছে 1894 মনে হয়, ওই কারা আইনে মোটামুটি বলা আছে প্যারোল কিভাবে করতে হবে, কাকে কেমনে ছাড়া যাবে। ইনফ্যাক্ট 2016 সালে, অর্থাৎ আজকে থেকে প্রায় 10 বছর আগে
বাংলাদেশ আওয়ামী লীগ ওই সময় সরকার ছিলেন, তারা একটা নীতিমালাও প্রণয়ন করে 1 জুন। সেই নীতিমালা অনুযায়ী পরবর্তী সময় অনেকেই মুক্তি পেয়েছে। খালেদা জিয়ার কথাই আপনি চিন্তা করে দেখেন না কেন। আর তাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এইসব ক্ষেত্রে সরকার নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিতে পারে। আপনার ফৌজদারি কার্যবিধি 1898 এর 401, 402 ধারাতে তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে এবং এটাকে কারাবন্দীদেরকে জানাতে হবে, অনুমতি দিতে হবে, এগুলো কোনো প্রয়োজনও পড়ে না আসলে। তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা এত বেশি, ডিসক্রিশনারি পাওয়ারটা এত বেশি, আপনার এগুলো প্রয়োজনও পড়ে না। এখন মনে করেন যে লেটস সে যে একটা মানুষের মা মারা যাচ্ছে, মা মারা গেছে, শেষ বিদায় তাকে দেওয়া হচ্ছে। এটার জন্য আপনাকে আবেদনে আপনার ক লিখলেন না খ লিখলেন, তারিখে ভুল করলেন, তারপরে বিষয় এটা লিখতে ভুল করলেন, এগুলো তো আসলে ছুতা, তাই না? আমরা আমাদের জন্য আসলে মানে আইনের জন্য আমরা কেউ আসি নাই, আমরা আসছি বলে আইনের প্রয়োজন হয়েছে। আমি আপনাকে ওই আলোচনাতে আমি আপনার সাথে যাবো না আসলে। আপনি আমাকে হাজার বললেও আমি সব আইনি আলোচনাতে যাবো না। কারণ আইন একটা সভ্য দেশের জন্য, আইন একটা সুস্থ দেশের জন্য, আইন একটা যেই দেশে আইনের শাসন আছে আইন তার জন্য। যেই দেশের বিচারপতি আপনার নির্ধারিত হয় ঢাকা ইউনিভার্সিটি কিছু টোকাইয়ের মাধ্যমে, যারা নির্ধারণ করে দিয়েছে রিফাত আহমেদ সন্ধ্যা 6টার মধ্যে বিচারপতি হবে, যারা নির্ধারণ করে দিয়েছে দুপুর 1টার মধ্যে বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এনায়েত রহিম সহ তার পুরো প্যানেলকে আপনার পদত্যাগ করতে হবে, সেই দেশে আপনার আইন কানুন নিয়ে অন্তত পক্ষে আমার কথা বলতে আগ্রহী না। আমি একটা দীর্ঘ সময় ধরে বলে এসেছি যে সশস্ত্র সংগ্রাম ইজ দ্য অ্যান্সার। আমি দীর্ঘ সময় বলে এসেছি যে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটাও ঠিক যে আমাদের সুপ্রিম কমান্ডার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে একটা কথা বলেছে যে দেখো তুমি ঠিক আছে, আমি বুঝতে পারি তোমার ইমোশনের জায়গাটা। উনিও আমাকে আসলে বলেছেন যে সশস্ত্র বিপ্লব শব্দটাকে আমি যাতে অনেকটা কি বলবো, এটা এক ধরনের থ্রেশহোল্ড আমি এটাতে দেই এই শব্দগুলো ব্যবহার করলে যেটা হয়। কারণ এখন আমরা যখন কথা বলি তখন মনে করে যে আওয়ামী লীগের প্রতিনিধি কথা বলছে। এখন জয়দেব দা কথা বললো এটা ভাবে, আপনি বললো এটা ভাবে, সুতরাং আমাদেরকে শব্দ চয়নে অনেকটুকু সংযত হতে হয়। কিন্তু আমিও সবার থেকে একটা কথা বলেছি জাপা, 5ই আগস্টের পরে আমি ধরে নিয়েছি যে পলিটিক্যাল র্যাথ, পলিটিক্যাল ক্ষোভ যখন আপনার রাস্তার মধ্যে ওপেন মোহাম্মদপুরে গলা জবাই করে কাটা শুরু করলো, তখন কিন্তু কার ব্যাপারটা পলিটিক্যাল র্যাথ আর পলিটিক্যাল ক্ষোভ থাকে না রাসেল ভাই। যখন 32 নম্বর ভাঙলো, যখন বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে নোংরামো করলো, যখন অসংখ্য নোংরামো করলো, তখন থাকে না, তারপরও সহ্য করেছে। এরপরে যখন আওয়ামী লীগকে ব্যান করলো, আমেরিকা রাজনীতি করতে পারবে না, তারপরে যখন একের পর এক আমাদের নেতা কর্মীদেরকে জাস্ট আপনার গলা কেটে কেটে খুন করলো, তখন সেটা থাকে না। এবং আমি তখনই বুঝে ফেলেছি, কারণ আমার ব্যক্তিগতভাবে সত্যি কথা বলতে আমার রাজপথে যতটা না আমি এই রাজনৈতিক জ্ঞান লাভ করেছি, আমার সারাটা জীবন আমি আসলে পড়েছি পৃথিবীর বিভিন্ন দেশের বিপ্লব, পড়ালেখা করেছি, আমার সারা জীবন এইভাবেই কেটেছে। আমি এই একটা জায়গা থেকে এই পড়ালেখা, আমার লাইফের এই পড়ালেখা থেকে আমি একটা জিনিস বুঝে ফেলেছি যে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ চলছে। আপনারা অনেকেই এটা নিয়ে দ্বিমত পোষণ করবেন, অনেক আওয়ামী লীগের নেতা কর্মী আমার সাথে একমত পোষণ করেছেন, নিজুম ভাই আপনার কথা ঠিক, আবার অনেকেই দ্বিমত পোষণ করেছেন, অনেকে আমাকে সমালোচনা করেছেন। কিন্তু বিশ্বাস করেন, এই দলের দুর্নাম, এই দল কারো কাছে খাটো হোক, এটা আমি চাই না। আমার এই বুকের গহীনে, আমার এই বুকের ভেতরে আমি এটা অনুধাবন করতে পারি রাসেল ভাই। আমি আজকের এই প্রোগ্রামটাতেও বলেছি, আগেও বলেছি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একদিন আমি হয়তো থাকবো না এই পৃথিবীতে, কিন্তু আপনারা আমার কথা স্মরণ করবেন যে নিজুম ভাই দিনের পর দিন বলেছে এটি যুদ্ধ অবস্থা হয়েছে, আমাদের অবস্থা ওরা আরো খারাপ করবে। ওরা আমাদের ঘরে ঢুকে ঢুকে খুন করছে। ছাত্রলীগের পঞ্চগড়ের এক নেতা, তার মা নামাজ পড়া অবস্থাতে ছিল, সেই নেতাকে না পেয়ে তার মায়ের মাকে খুন করেছে। একটা ছেলে তার অসুস্থ বাবাকে দেখতে এসেছে, এটা সম্ভবত যশোর বা কুষ্টিয়া কোথায় হবে। পরের দিন সকালবেলাতে বাবা এসে দেখে ছেলের লাশ গলা কাটা পড়ে আছে তার বাড়ির সামনে। গতকাল লিখুন ভাই একটা পোস্ট দিয়েছিলাম আমাদের পেজ থেকে, সেই পোস্টে লেখা ছিল যে এই সাদ্দামের পরিবার, সাদ্দামের সংগঠন, সাদ্দামের যে সহযোদ্ধারা রয়েছে, তারা অদূর ভবিষ্যতে সাদ্দামের পরিবারের উপর এই ঘটনার প্রেক্ষিতে যে কোনো মানে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে, সেটা পৃথিবীর সবচেয়ে মর্মান্তিক হোক, সবচেয়ে নৃশংস হোক, সবচাইতে বিচার বহির্ভূত হোক, সেখানে শতভাগ শর্তহীন সমর্থন আগাম দিয়ে রাখলাম এবং আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টাগুলো পাশে থাকবার, যদি নাও পারি সমর্থন জারি থাকবে। এটার জন্য পৃথিবীর সবচেয়ে নৃশংসতম প্রতিশোধ নেওয়া হোক, সেখানে আমাদের সমর্থন থাকবে, কোনো প্রশ্ন থাকবে না। তখন কোনো সুশীলদের চেহারা দেখতে চাই না। আজকে লিখে রাখেন বাংলাদেশে কারা কারা মানবাধিকার কর্মী, কারা আজকে কি বলেছে। ফেসবুক প্রত্যেকের আজকে চিহ্নিত যারা আছে তাদের প্রত্যেকের ফেসবুক, তাদের প্রত্যেকের স্টেটমেন্ট, প্রত্যেকটা লিখে রাখেন। আজকে কাদের কি ভূমিকা ছিল সেই দিন আমরা প্রশ্ন করব। আমার এই চোখের পানি বা আমাদের এই সামগ্রিক চোখের পানি, এগুলোর একটাও বৃথা যাবে না। বাংলাদেশ যেন এইটা মনে রাখে যে আমাদের বিরুদ্ধে যারা আজকে এই ভয়ঙ্কর এই নৃশংসতা চালিয়েছে, we will not spare any. সিম্পল। সাদ্দামের পরিবারের উপরে ঘটে যাওয়া এই ঘটনায় একদম কি বলে যে সেই আসিফ নজরুল থেকে শুরু করে বাগেরহাটের জেলা প্রশাসক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের একটা ব্যাপার আজকে থেকে মাথায় রাখা জরুরি। বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগের বা যুবলীগ যাই বলি, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সর্বশেষ একটা কর্মী বেঁচে থাকা পর্যন্ত আপনার পরিবার
আপনার সর্বশেষ মানুষটা পর্যন্ত জীবন ঝুঁকির মধ্যে থাকবে এখন থেকে, লিখে রাখেন। নিজে একটা ব্যাপার দেখলাম যে বাগেরহাটে করোনাকালীন সময় যখন করোনা রোগীদের কাছে কেউ যেত না, সেই পরিস্থিতিতে মানে করোনা রোগীদেরকে ঘুরে ঘুরে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে সাদ্দাম। এবং বাগেরহাটের আমি দুজনের সঙ্গে কথা বললাম, তারা যেটা জানালো সেটা হচ্ছে দলমত নির্বিশেষে সেই করোনাকালীন বা বিভিন্ন দুর্যোগকালীন সময়ে মানে যারা সবার আগে মানে মানুষের কাছে পৌঁছাতো তার মধ্যে সাদ্দাম একজন, যে সবসময় হচ্ছে সেখানে মানে কেউ বিপদে পড়লে সাদ্দাম তার পাশে দাঁড়াতো। এবং মানে এই যে এইরকম একজন কর্মী এবং তার নামে একটা মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করা, এবং এই সবগুলোর পেছনে হচ্ছে আসিফ নজরুল, এই যে উন্মাদ, এই পাকিস্তান প্রতি হায়নার বাচ্চা যে দীর্ঘকাল ক্ষমতার লোভে ঘুরে বেরিয়েছে এদিকে সেদিকে। আওয়ামী লীগের সময় বিভিন্ন ভাবে আওয়ামী লীগের পাচের নেড়ি কুকুরের মতো। সেই আসিফ নজরুল হচ্ছে মূলত বাংলাদেশের ছাত্রলীগের কোনো কর্মী, যাতে হচ্ছে প্যারোলেও কোনোভাবে মুক্তি না পায়, তার পরিবারের লোকজন বেঁচে থাকুক অথবা মরে যাক কিছু যায় আসে না, প্যারোলে কাউকে মানে 1 ঘন্টার জন্য মুক্তি দেওয়া যাবে না, পাশাপাশি কাউকে জামিন দেওয়া যাবে না। আসিফ নজরুল এটা প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বলেছিল যে কাল যাতে জামিন না হয় সেটা সে ব্যক্তিগতভাবে দেখবে, কারণ তার শিবিরের যে কি বলে টোকাইগুলো রয়েছে এনসিপির, সেই টোকাইয়ের বাচ্চারা দাবি করেছিল। তো আজকে ছাত্রলীগের প্রত্যেকটা হত্যাকাণ্ডের পেছনে আসিফ নজরুল দায়ী। তো এই লোকটার হাতে বাংলাদেশের আইন মানে আপনি কিভাবে আসলে নিরাপদ মনে করতে পারেন, যে লোক তার আইনের পুরোটা অপব্যবহার করতে শুধু আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নিধনের জন্য? নিরাপদের রাসেল, এখানে নিরাপদের তো ব্যাপার আসেই না। এবং আপনাকে আমি আরেকটা জিনিস একটু মানে এক্সট্রা বলি, এটার সাথে মনে করিয়ে দেই যে মাসখানিক মনে হয়নি এক পুলিশের এক লোক বলছে, এটা মনে হয় জাহাঙ্গীরই বলেছে, যে মামলা না থাকলেও গ্রেফতার করার জন্য, মানে ছাত্রলীগ আওয়ামী লীগের কেউ দেখলেই যাতে গ্রেফতার হয়, ওটার মামলার কোনো প্রয়োজন নাই। ওই পুলিশ অফিসারটা বলছিল যে মামলা ছাড়া কিভাবে স্যার গ্রেফতার করবো, এই ধরনের কথাবার্তা যখন হচ্ছিল তখন বলেছে যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ অর্থাৎ আওয়ামী লীগ সম্পর্কিত কেউ থাকলেও তার আপনার এটার দরকার নাই। আমি এই যে কয়েকদিন আগে কলকাতাতে দুজন ছেলের সাথে পরিচিত হলাম। মানে ওইখানে যেটা হয়, এখানে একটা জায়গা আছে জয় বাংলার মোড়, ওই জয় বাংলার মোড়ে যখন আমরা যাই তখন অনেক মানুষজন যারা আছে এখানে গেলে সবাই আসে দাদা কেমন আছেন জানাশোনা করার জন্য। আমি কারো পরিচয় রিভিল করছি না, সেখানে অনেক আপনার ছাত্রলীগের কর্মী, বিশেষ করে ছোট 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 বাচ্চারা, ইয়াং বাচ্চারা, তারা কেউ বলছে তার বাবা মারা গেছে, দেখতে যেতে পারেনি, তার আত্মীয় স্বজনের ভয়ঙ্কর অবস্থা, দেখতে যেতে পারেনি। ধরেন ভালো ভালো ইউনিভার্সিটির ছেলেপেলেরা যারা একেবারে রানিং পড়াশোনা করছিলেন, তাদের ক্যারিয়ার চাকরি বাকরি সমস্ত কিছু বরবাদ হয়ে গেছে। ফলে আপনি যে নিরাপত্তার প্রশ্নটা তুলেছেন বা যেটার কথা বলেছেন, স্পষ্টত বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধানের মানে অ্যাপেক্স যে আইনটা সেটারই বরখেলাফ। যদিও আপনার বাংলাদেশে সংবিধান বলতে এখন আর কিছু নাই, বাংলাদেশের সংবিধানকে যা সিম্পলি ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে সংবিধানকে ছুড়ে ফেলে দিয়ে আবার এই সংবিধানের অধীনে একটা ভুয়া অনুচ্ছেদ ব্যবহার করে, 106 অনুচ্ছেদ ব্যবহার করে, অর্থাৎ 106 অনুচ্ছেদের জালিয়াতি ব্যবহার করে, সেই অর্থে ভুয়া বলেছি, সেইখানে তারা একটা সরকারকে বৈধকরণ বা এই সরকার চালিত হচ্ছে, যেটাকে আমরা অবৈধ দখলদার বাহিনী বলি এবং সঙ্গত কারণেই সেটা বলি। ফলে আপনি যে নিরাপত্তার কথা বলছেন সেটা তো খুবই মানে আমার কাছে মনে হচ্ছে আপনারা কি বললেন, মানে নিরাপত্তার জায়গাটা কোত্থেকে আসবে? মানে আসিফ নজরুলের মতো একটা লোক, আপনি যদি আসিফ নজরুলকে তুলনা করতে হয়, তাকে একসময় আমি তুলনা করতাম গিরগিটির সাথে। এই কারণে গিরগিটির সাথে তুলনা করতাম যে তার রং কিভাবে দশকের সময় প্রতি দশকে পাল্টেছে। আপনি জানেন যে একসময় সে বিচিত্রাতে সাংবাদিকতা করতো, আমাদের শহীদ জননী জাহানারা ইমামের একটি সাক্ষাৎকার নিতে গিয়ে তাকে মা ডাকে, তারপরে শহীদ জননী তাকে একটা স্পেস দেয়, এক্সেস দেয়। সে ঘাতক দালাল নির্মূল কমিটিতে এসে কিভাবে শারিয়ার কবির, মুনতাসির মামুন, আব্দুল মান্নান চৌধুরী সহ বিভিন্ন যে সেই সময়ের যারা ব্যক্তিবর্গ আছে তাদেরকে ঠেলে কিভাবে জাহানারা ইমাম, শহীদ জননী জাহানারা ইমাম তার কাছে জায়গা করে নেয়। আপনারা এটাও জানেন যে জাহানারা ইমামের সাথে সে প্রতারণা করে কিভাবে যে রাজাকারদের আপনার সম্পর্কে, রাজাকারদের সম্পর্কে প্রতিবেদন, তারপরে হচ্ছে যে বিচার নিয়ে নানান ধরনের দায়িত্ব তাকে দেওয়া হয়, এগুলো সে কিছুই না করে কিভাবে সেই সময় এরশাদুল বারী ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভিসি, তার হাত পা ধরে কিভাবে সে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে লন্ডনে যায় এবং লন্ডনে গিয়ে সে সেখানে সে পিএইচডির কথা বলে লন্ডনে যায় এবং আপনারা এগুলো সবই জানেন। এরপরে আপনি জানেন যে 2010 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় যখন বাংলাদেশ আওয়ামী লীগ যখন নির্বাচনে জয়লাভ করে এবং সরকার গঠন করে, তারপর থেকে সে কিভাবে টকশোতে এসে কি বলছে না বলছে এবং শেষ দিন পর্যন্ত সে কিভাবে আপনার গুজব ছড়িয়ে গেছে নানান ভাবে, তাকে কিন্তু আওয়ামী লীগ কখনো কিছু বলেনি। সুতরাং এই লোকটি যে কোনোদিন বাংলাদেশের এত ক্ষতি করবে, এত ভয়ঙ্কর মানে জায়গাতে চলে যাবে, এটা না আমরা সত্যিকার অর্থে ওই অর্থে বুঝিনি। বলে না যে যদি বুঝতাম তাহলে তো ব্যবস্থা আগেই নিতাম। আমাদের লুঙ্গির তলে আপনার এস এম ফরহাদ, সাদিক কায়ুমের মতো লোকেরা ছিল, আমরা চিনতে পারিনি। আমাদের আশেপাশে যেমন ধরেন বাঁধন, আজমেরি হক বাঁধন আজকে প্রকাশ্য টিভিতে বলছে যে আমি আওয়ামী লীগকে ব্যবহার করেছি, সত্যি কথা বলছি, আওয়ামী লীগকে ব্যবহার করেছি। আজকে এগুলো শুনছি। আপনার মোস্তফা সরওয়ার ফারুকী, এই সরওয়ার ফারুকীর ডুব যখন নিষিদ্ধ হয় তখন আমি মেহের আফরোজ শাওনের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। শাওন আপার সাথে কথা বলে শাওন আপাকে আমি বলেছি যে আপা এটা এইটা মনে হয় আপনি একটু রিজিড না হলেও পারেন। নানান ভাবে চেষ্টা করেছি, তদবির করেছি যে যাতে তার মুভিটা রিলিজ পায়। এর একটা কারণও আছে, এমন যে আমি একটা স্মৃতি রোমন্থন করি। আশরাফুল আলম খোকন ভাই নরমালি আড্ডা দিতে হচ্ছে আপনার ইসে
গুলশান 2 এর একটা ক্যাফে আছে, নাম যেন কি? আম ভুলে গেছি ওই ক্যাফেটাতে। ওইখানে আড্ডা দিতেন। তো আমার মনে আছে আমি একবার ওখানে গেছি। তো উনার সাথে অনেকক্ষণ গল্প করলাম। সেপ্টেম্বরের ৯ তারিখ ২০১৭ সাল আমার মনে আছে। তো আমাকে ওই কিছুক্ষণ পরে বা কিছুক্ষণ আগে বা পরে ফারুকী সেখান থেকে এসে গেছে, সেটা আমি জানি। ফারুকী ধরেন নানান রকম ভাবে এই মানে সরকারের বিভিন্ন কাজ এগুলো নেওয়ার জন্য তদবির এগুলো করতে আসো, সেই সূত্রে খোকন ভাইয়ের সাথে বসে চেষ্টা করতো খোকন ভাইকে একটু কনভিন্স করার জন্য বা এটার জন্য। তো আমি এর পরবর্তী সময় যখন ফারুকের সাথে কথা বলছি, সে ওই ক্যাফে থেকে বের হওয়ার পরে, তখন আমি তাকে বললাম, চাচা আপনি যে ছাত্রলীগ করতেন এটা তো আমি জানতাম না আগে। আমি তো মাত্র খোকন ভাইয়ের কাছে শুনেছি যে আপনি ছাত্রলীগ করতেন। তো আপনি মানে আমি একটু অবাক হয়েছিলাম যে সে নাকি নাখালপাড়াতে ওই সাইডে ছাত্রলীগের কোন ইউনিটি ছিল। বলে ভাই আপনি যাই না গেছেন এই আমার এই ছুপা পরিচয়। আমি বললাম যে হ্যাঁ, আমি কিন্তু জানতাম না আপনি ছাত্রলীগ করতেন আসলে, মানে আমার আসলে এটা অজানা ছিল। তো আমার ওই স্মৃতিটা এখনো মনে পড়ে যে আমাকে সে বলছে আমি ছাত্রলীগ করতাম, এবং সে আসলে করতো ছাত্র শিবির। আমাদেরকে সে বুঝিয়েছে সে করতো ছাত্রলীগ। তার থেকে বড় আওয়ামী লীগ আর কেউ হয় না। সে খোকন ভাই বলেন, আমাদেরকে বলেন, বিভিন্ন জায়গাতে এইভাবে চেষ্টা তদবির, মিথ্যা কথা, মিথ্যা কাগজপত্র, একে রেফারেন্স ধরে, আপনি ওরে জিজ্ঞাসা করেন, তারে জিজ্ঞাসা করেন, অর্থাৎ নিজেকে আওয়ামী লীগ পরিবারের একজন হিসেবে সে প্রমাণ করার জন্য মুক্তিযুদ্ধ নিয়ে টেলিফিল্ম বানিয়েছে। সে আপনার আয়েশা নামে একটা টেলিফিল্ম করেছে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে। অর্থাৎ সে আমাদের কাছে আসার জন্য তার এই যে একটা লং যাত্রা, খেয়াল করে দেখেন, আমরা যখন ক্ষমতাতে তখন সে এস এম 840 ফরহাদ এবং এই ফারুকী সিরিয়াল তারা বানিয়েছে। একই প্রক্রিয়ায় খেলেছে।